এই ফেব্রুয়ারি মাসে অনেকেই নিজের ভালোবাসার মানুষকে প্রপোজ করবে। কারো প্রপোজাল একসেপ্ট হবে, কারো বা রিজেক্ট। আমি চাই না কারো ভালোবাসা রিজেক্ট হোক। যদি ভালোবাসায় রিজেক্ট হয়ে যান তবে একদম মন খারাপ করবেন না, কারণ ভালোবাসাকে বর্ণনা করা যায় না, এটা একটা অনুভূতি। এই কথাটা তারাই বুঝবেন যারা কখনো ভালোবেসেছেন। নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রণয় পরিণাম। তো চলুন আজকের এই গল্পটা শুরু করা যাক। হিন্দু বয়েজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মানিকলাল প্রতিবেশী বালিকা কুসুমলতার প্রেমে পড়েছে। কবি গেয়েছেন, কে এমন প্রেমিক আছে যে প্রথম দর্শনেই ভালোবাসেনি? কেন, আমাদের মানিকলাল। কুসুমের সঙ্গে ছোটবেলা থেকে সে কত খেলা করেছে। গাছের মগডালে উঠে তাকে ছানাশুদ্ধ পাখির বাসা পেরে দিয়েছে, ঘোড়া সেজে পিঠে তাকে চড়িয়েছে। কিন্তু তখনও তো সে কোনো রূপে চিত্তচাঞ্চল্য অনুভব করেনি। কে জানে, হয়তো সে মনে মনে ভালোবাসত। অন্তরের সুগোপন অন্তরালে সে প্রচ্ছন্ন প্রবাহের অস্তিত্ব নিজেও অবগত ছিল না। মানিকলাল নিজের কাছে নিজে ধরা পড়েছে সম্প্রতি মাত্র। সেদিন মানিক কুসুমদের বাগানে পেয়ারা পাড়তে গাছে উঠেছিল। কুসুম তার মায়ের সঙ্গে গঙ্গা স্নান করে বাড়ি ফিরছে। কুসুমের গায়ের কাপড় জলে ভেজা, ঘন লম্বা চুল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। আর্দ্র মুখখানা প্রভাতের সোনালি রোদ লেগে প্রতিমার মতো চিকচিক করছে দেখে মানিক হৃদয় হারালো। এরা চলে গেলে পর মানিক তার অন্তরে যেন এক অপূর্ব আলোকের রশ্মি প্রতিভাত দেখল। সে আলো তার মনের প্রতি পরমাণুটিকে যেন জড়িয়ে নৃত্য করতে লাগল। আলো মন অতিক্রম করে ক্রমে তার চোখে এসে উপনীত হল এবং নিমিষের মধ্যে বিশ্ব চরাচরে ছড়িয়ে পড়ল। সেই নবীন আলোতে মানিক আকাশের দিকে তাকায়। আকাশ আশ্চর্য নীল, এমন কখনো দেখেনি। বসুন্ধরার দিকে তাকালো। বসুন্ধরা আজ পরমা সুন্দরী। দূরে ঘুঘু ডাকছে, উকু পাখি কলরব করছে, বউকতাকাও মাঝে মাঝে ঝংকার দিচ্ছে। পাখির ভাষায় যেন আজ নতুন প্রাণ, নতুন সুর। মানিক নিঃশ্বাস ফেলে গাছ থেকে নেমে পড়ল। তার কোচার খুঁটে গোটা 10 পেয়ারা, ভালো দেখে গোটা 2 রেখে বাকি সমস্ত বাগানে ফেলে দিল। পেয়ারায়, বিশেষত কোষা পেয়ারায় আর তার চিন্তা নেই। সেদিন রবিবার ছিল, স্কুল যেতে হবে না। মানিক বাড়ি এসে পড়ার ঘরে প্রবেশ করল। পড়ার জন্য? হায় না, পুরিবার জন্য। চিন্তার অনলে নিজের হৃদয়কে আহুতি দেবার জন্য। 17 ইঞ্চি বিছানো মেঝেতে ওয়েবস্টার ডিকশনারি মাথায় দিয়ে চুপ করে শুয়ে রইল। মানিকের বয়স 14 বছর। এই বয়সে সে বাংলা উপন্যাস পড়েছে রাশি রাশি। মৃণালিনী, চন্দ্রশেখর, উদ্ভ্রান্ত প্রেম থেকে আরম্ভ করে বটতলার পারুলবালা, সোহাগিনী, বৌরানী প্রভৃতি কিছু আর বাকি নেই। শুয়ে শুয়ে মানিক আকাশ পাতাল চিন্তা করতে লাগল। তার মনে হতে লাগল দুঃখ যেন তার হৃদয়ে ধরছে না, উতলে বের হচ্ছে। কেন দেখলাম, হরি হরি, কি দেখলাম? দেখলাম তো মরলাম না কেন? আমার মনে এ আগুন, এ কুলখাটের আঙ্গার কে জ্বালল রে?
নিববে কি, কতদিনে, হায় কতদিনে, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পরে শীষ দিতে দিতে মানিকের সহপাঠী বন্ধু বিপিন ও শরৎ প্রবেশ করল। বিপিন এসে একেবারে মানিকের চুল ধরে বলল, কিরে স্টুপিড, ঘুমাচ্ছিস নাকি? মার্বেল খেলবি না? মানিক উঠে বিপিনের গালে হঠাৎ এক চর কষিয়ে দিল। বিপিন হতভম্ব। শরৎ বলল, তোর হয়েছে কি? মারামারি করতে চাস? আয়। বলেই শরৎ জামার হাতা গোটাতে লাগল। বিপিন বলল, আহ শরৎ, কি করছিস? মানিকের দিকে তাকিয়ে বলল, লেগেছে তাই রাগ করেছিস? মানিক বলল, মানুষ শুয়ে রয়েছে, চুল ধরে টানলি কি বলে? শরৎ মানিকের চুল ধরে টেনে বলল, আহা, এরকম করে টানলে বুঝি আবার লাগে? তার আশা ছিল তাকেও মানিকে চড় মারবে, তাহলেই তৎক্ষণাৎ শরৎ ঘুষি মারতে আরম্ভ করবে। কিন্তু শরতের মনোবাঞ্ছা পূর্ণ হল না। মানিকের রাগ নিরীহ, বিপিনের উপরেই সবটা খরচ হয়ে গিয়েছে। মানিকে শটান আবার শুয়ে পড়ল। শরৎ বলল, না খেলিস না খেলবি, ভারী বয়ে গেল কি না? বলে বিপিনের হাত ধরে বলল, চল রে বিপিনে। বিপিন যাবার সময় বলে গেল, মানিক, রাগ করিস না ভাই, যদি লেগে থাকে তোর বিলক্ষণ সত্য নিয়েছিস। মানিক আর ফুটবল খেলে না, জিমন্যাস্টিক করা একেবারে ছেড়ে দিয়েছে। দুপুরে স্কুল থেকে পালিয়ে গঙ্গার তীরে বসে কবিতা লেখে। সকালে সন্ধ্যায় নানা ছলে কুসুমদের বাড়ি গিয়ে কুসুমকে দেখে আসে। কুসুম মেয়েটি দেখতে খুব সুন্দরী না হোক, কিন্তু মুখখানি বেশ ফুটফুটে। পিতামাতার শেষের সন্তান, ভারী আদরের মেয়ে। কুসুম এই কার্তিক মাসে 11 বছরে পড়েছে। দুই এক জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে, কিন্তু এখনও পাকাপাকি কোথাও স্থির হয়নি। মানিক ক্রমাগত কুসুমের সঙ্গে দেখা করে, কথা বলে, জিনিস দিয়ে তার সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা করে নিল। মানিকের প্রতি কুসুমেরও একটা টান যেন দেখা যেতে লাগল। বৈশাখের শেষে কলেজ বন্ধ থাকাতে মানিকের এক পিস্তত ভাই প্রভাস এসে উপস্থিত হল। প্রভাস মানিকের থেকে 3 বছরের বড়। মানিক তাকে গুরুজন বলে গণ্য করত এবং ভয় করে চলত। প্রভাস আসলেই মানিককে পড়া জিজ্ঞাসা করত, অঙ্ক করতে দিত, পিতামাতার প্রতি ভক্তি, অসৎ সঙ্গে দোষ, অধ্যাবসায় প্রভৃতি বিষয়ে উপদেশ দিত। কিন্তু কলকাতার বন্ধুদের মধ্যে প্রভাস নীরব কবি বলে বিখ্যাত। তার মনে রন্ধে রন্ধে রোম্যান্স, কেবল প্রেমপাত্রীর অভাবে কোনো মতে প্রেমে পড়া থেকে বিরত আছে। শেষে মানিকের ভাবগতি দেখে বারবার জিজ্ঞাসা করতে লাগল, ব্যাপারটা কি? মানিক কিছুই স্বীকার করে না। সন্ধান করতে করতে প্রভাস মানিকের কবিতার খাতা হাতে পায়। কবিতা পড়ে ব্যাপার বুঝতে কিছুই বাকি রইল না। মানিকের উপর তার ভারী ভক্তি ও শ্রদ্ধা হল। সেদিন জলখাবার খেয়ে প্রভাস মানিককে বলল, গঙ্গার ধারে বেরিয়ে আসা যাক, চল। মানিক প্রথমে আপত্তি করছিল, কিন্তু প্রভাস অনেকে জেদ করল, কিছুতেই ছাড়ছিল না। গঙ্গা তীরে কিছুক্ষণ বেরিয়ে তীরে উঠোনো একটা ভাঙা নৌকার গায়ে দুজন বসল। প্রভাস বলল, আমি সব জানতে পেরেছি। মানিক আশ্চর্য হয়ে বলল, কি? তোমার গোপন কথা। মানিক ভাবল নিশ্চয়ই সিগারেটের বিষয়,
ডেস্কের মধ্যে লুকানো বাক্স, কাগজ প্রভৃতি প্রভাস দাদা বোধহয় দেখতে পেয়েছে, সুতরাং লজ্জিতভাবে বলল, বেশি চালাকি করো না, যাও। প্রভাস বলল, এ চালাকির কথা নয়, খুব গুরুতর কথা, জীবন মরণের সমস্যা। এবার মানিকে যথার্থ বিষয়টা সন্দেহ করল। বলল, কি হয়েছে, কি বিষয় বলোই না। প্রভাস দূরের নৌকার পালের দিকে তাকিয়ে বলল, তোমার ভালোবাসার বিষয়। মানিক ভাবল, নিশ্চয়ই বাবাকে বলে দেবে এবং মার খাওয়াবে, সুতরাং শত্রুভাব ধারণ করে মুখ খিচিয়ে বলল, আহা, যা বললে আর কি, আর কি ভালো লাগে না। প্রভাস বলল, তাই আমার কাছে আর লুকাও কেন, আমি সব জেনেছি। তোমাদের দুঃখে আমি খুব দুঃখিত, তোমাদের সঙ্গে আমার আন্তরিক সহানুভূতি। মানিক কতটা আশ্বস্ত হল, একটু অপ্রতিভও হল। বলল, কে বলল তোমায়? নৌকার গায়ে জুতোর গোড়ালি ঠুকতে ঠুকতে প্রভাস বলল, তোমার কবিতার খাতা দেখেছি, আমাদের অতুল বাড়ুজ্যের মেয়ে কুসুম তো। মানিক ঘাড় নাড়িয়ে জানালো, হ্যাঁ। তোমার কবিতা থেকে যেন বোঝা যাচ্ছে আকর্ষণটা উভয়ত, প্রবল, তাই কি? মানিক বলল, মনে তো হয়। স্পষ্ট কখনো বলেছ? না। এরপর দুজনে কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল। শেষে প্রভাস বলল, দেখ, ওরা আমাদের স্বঘর, মিলন হওয়া কিছুই আশ্চর্য নয়, কিন্তু বাবা মাকে জানানোর আগে কুসুমের মন জানা দরকার। অনুমান ফনুমান নয়, স্পষ্ট জিজ্ঞাসা করতে হবে। মানিক বলল, সে কখনো পারা যায়? প্রভাস ভ্রুকুচকে বলল, সে না পারলে চলবে কেন? তুমি যদি সত্যি ওকে পেতে চাও, তাহলে এ বিষয়ে যা কিছু কর্তব্য সব তোমায় সম্পূর্ণ করতে হবে, তা না হলে কি করে হবে? আর দেরি করলে চলবে না। কুসুমের কত জায়গায় বিয়ের কথা হচ্ছে, কোন দিন বিয়ে হয়ে যাবে, তখন চিরদিন তোমায় আফসোস করতে হবে। এ কথা শুনে মানিক চঞ্চল হয়ে উঠল। এতদিন সে শুধু ভালোই বাঁচছিল, বিয়ের কথা কল্পনা করেনি। এখন মনে হতে লাগল, বিয়ে হলে তো ভারী মজাই হয়। দাদা, কি করে তার কাছে কথাগুলো বলি বলো দেখি? তা আমি শিখিয়ে দিচ্ছি। একটু অবসর খুঁজে আড়ালে পেলে তার হাতখানি এমন করে ধরে তাকে বলবে, দেখো কুসুম, আমি তোমায় ভালোবাসি, একটা দুরাশা মনে স্থান দিয়েছি, তুমি আমাকে ভালোবাসো কি? যদি বলে বাসি, তাহলে জিজ্ঞাসা করবে, তুমি আমার হবে কি, আমায় বিয়ে করবে কি? যদি সে অনুকূল উত্তর দেয়, তাহলে তার হাতটি এই রকম করে ঠোঁটে তুলে চুমু খাবে। মানিক বলল, কিন্তু দাদা, সে যদি রাজি না হয়? প্রভাস বলল, তা প্রথমবারেই রাজি নাও হতে পারে, ওরকম অনেক বইতে পড়েছি। প্রথমবারে কেউ কেউ একেবারে না বলে, কেউ কেউ বা বলে সময়ে উত্তর পাবে। যেরকম হয় তখন আবার তোমায় শিখিয়ে দেব। চাঁদ উঠেছিল। দুজনে নানা জল্পনা করতে করতে বাড়ি ফিরে আসলো। পরদিন থেকে মানিকলাল অবসর সময় খুঁজতে লাগল। কয়েকদিন চেষ্টার পর সময় পেল। একদিন সকালে কুসুমদের বাড়ি গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। কুসুম রান্নাঘরের বারান্দায় পা ছড়িয়ে বসে মুড়ি খাচ্ছে। মানিক বলল, কুসুম, বাগানে যাবে? তোমায় আম পেড়ে দি চলো। কাঁচা আমের নামে কুসুমের জিভে জল আসলো। ঢোক গিলে বলল, চলো না মানিক দাদা। বাগানে প্রবেশ করে
এদিক ওদিক তাকিয়ে মানিক বলল, আমি ভারী ফুল ভালোবাসি। কুসুম বলল, খবরদার খবরদার, ফুল তুলো না, ফুল তুলে দিদিমা যে বকে। মানিক বলল, না তুলছি না, শুধু ফুল ভালোবাসি তাই বলছি। ফুলকে ভালো কথায় কি বলে জানো? কুসুম মুখ ঘুরিয়ে বলল, আহা, কে না জানে, পুষ্প। পস্তপাদবে রয়েছে, শাখে শাখে পুষ্পগুলি কিবা মনোহর, পাখি ডাকে সুধা ঢলে শ্রবণ বিভর। আচ্ছা মানিকদা, তুমি তো ইংরেজি পড়ো, সাখী মানে কি বলো দেখি? কুসুমের চোখ দুটি মানিকের দিকে তাকিয়ে হাসতে লাগল। মানিক বলল, পুষ্প ছাড়া ফুলের আর কি নাম হয়? আহা, তুমি আগে আমার কথার উত্তর দাও না মশাই, সাখী মানে কি? সাখী মানে বৃক্ষ। জানে রে বলে কুসুম হাসতে হাসতে মাথা নাড়ল। মানিক বলল, এখন বলো, পুষ্প ছাড়া ফুলের আর কি নাম হয়? আর কি নাম, দাঁড়াও ভাবি, বলে কুসুম ঠোঁট নেড়ে বিজ করে কি বলতে লাগল। বোধ হয় কোনো কবিতা আবৃত্তি করছিল। মানিক বলল, কু। কুসুম বলল, কু? কু কি? কুহু কুহু রব করি ডাকিছে কোকিল। কুসুম, ওহো মনে পড়েছে, ফুলের আর একটা নাম কুসুম গো, কুসুম। কুসুম দুলায়ে ধীরে বহিছে অনিল। আচ্ছা মানিক দাদা, অনিল মানে যদি বলতে পারো তবে তো বুঝি। মানিক বলল, অনিল মানে বাতাস। বালিকার চোখে একটা আনন্দ ও প্রশংসার আলোক দেখা দিল। মানিক যথাশিক্ষা কুসুমের হাতটা ধরল, ধরে বলল, বুঝতে পারলে না, আমি ফুল ভালোবাসি বলেছি, তার মানে আমি কুসুম ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি কুসুম, তুমি আমায় ভালোবাসো? কুসুম দ্বিধামাত্র না করে বলল, হ্যাঁ। মানিক বলল, দেখো কুসুম, অনেক দিন থেকে একটা দুরাশা মনে স্থান দিয়েছি, তুমি আমায় বিয়ে করবে? প্রথম কথাটার মানে কুসুম কিছুই বুঝতে পারেনি, দ্বিতীয় কথাটার মানে বুঝল, কিন্তু এ কথাতেই সব মাটি হয়ে গেল। ধ্যাদ বলে মানিকের হাত ছেড়ে কুসুম ছুটে পালিয়ে গেল। তার পায়ের নুপুর ঝমঝম করে বাজতে লাগল। যতক্ষণ দেখা গেল মানিক তার দিকে তাকিয়ে রইল। মানিক ব্যাপারটা মনে মনে পর্যালোচনা করতে লাগল। বিয়ের নামে কুসুম অমন করে ছুটে পালালো, তার অর্থ কি? তবে কি কুসুম সম্মত নয়? মানিক সমস্ত বিষয়টা মনে মনে ভাবতে লাগল। ক্রমে মনে একটা মীমাংসাও পেল। লজ্জা প্রণয়ের চির সহচর। কুসুমের পলায়নের কারণ যে লজ্জা, সে সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় থাকল না। প্রভাস শুনে বলল, তবে আর কোনো চিন্তা নেই, ভালোবাসে যখন স্বীকার করেছে তখন বিয়ের জন্য রাজি ধরা যেতে পারে। এখন দুপক্ষের বাবা মার সম্মতি নিতে পারলেই কার্যসিদ্ধি। মানিক বলল, বাবাকে তুমি বললে বাবা রাজি হবেন তো? প্রভাস বলল, দেখ, তার চেয়ে বরং তুই বল, আমার বলাটা তত ভালো দেখায় না। হাজার হোক তোর বাবা, আমার মামা বই তো নয়। বাবায় মামায় ঢের তফাত। মানিক বলল, সে আমি পারবো না, তুমি গোড়া থেকেই বললে তুমিই প্রস্তাবটা করবে, এখন পিছোচ্ছ কেন? প্রভাস প্রথমেই মানিককে যে পরিমাণ উৎসাহ দিয়েছিল, কাজের সময় তা রক্ষা করতে পারল না। মানিকের বাবা নন্দলাল বাবু অত্যন্ত রাশভারী লোক, তার সামনে গিয়ে প্রস্তাব রাখার জন্য সাহসের প্রয়োজন। এদিকে ইতস্তত করতে করতে সপ্তাহখানে কাটল। মানিক ও প্রভাস যখনই নির্জনে থাকত,
তখন তাদের দুজনের অন্য কথা নেই। পূর্বে দুজনের মধ্যে গুরু শিষ্য গোছের যে একটা অনির্দিষ্ট সম্পর্ক ছিল, এখন তা ঘুচে গিয়েছে। একদিন মানিক কুসুমের নামে একটা মস্ত কবিতা লিখল। প্রভাস তা পড়ে ধন্য ধন্য করতে লাগল। বলল, স্বয়ং অনুভব করে কবিতা না লিখলে কি আর কবিতা? এটা কুসুমকে দেখানো উচিত। চিঠির কাগজে লাল কালির বর্ডার টেনে নীল কালি দিয়ে মানিক কবিতা নকল করল। তারপর অবসর সময় খুঁজে কুসুমের সঙ্গে নির্জনে দেখা করল। কুসুম কবিতা নিয়ে পড়ল। কি বুঝল সে জানে। মানিক বলল, কুসুম, তুমি এটা রাখবে? কুসুম বলল, রাখবো বই কি। মানিক কুসুমের আগ্রহ দেখে আনন্দে অধীর হয়ে বলল, কাউকে দেখাবে না তো কুসুম? কুসুম প্রবলভাবে ঘাড় নেড়ে বলল, কাউকে না। লুকিয়ে নিয়ে যেও। কোথায় রাখবে? কেন, আমার বাক্সে। মানিক নিশ্চিন্তে বাড়ি আসলো। ওদিকে পরম সত্যাবাদিনী কুসুম বাড়ি গিয়েই বলল, দিদি, একটা কথা বলি শোন। তার দিদির নাম নলিনী। সে 16 বছরের বিবাহিতা, স্বামীর প্রেমে ভরপুর, মনের সুখে কৌতুকময়ী। দিদি আসলে কুসুম বলল, মেজদি, একটা মজা দেখবি? কি? কুসুম খামখানা বার করে বলল, কাউকে বলবি না। কার চিঠি এটা? বলে নলিনী ছো মেরে খাম কেড়ে নিল। মুহূর্তের মধ্যে তা খুলে পড়তে আরম্ভ করল। কুসুম লতা, মনের কথা, শোনো সই। পড়ে নলিনী অবাক। পাতা উল্টে নাম খুঁজল, কোথাও নাম নেই। জিজ্ঞাসা করল, এ কোথা থেকে পেলি? মানিক দাদা দিয়েছে। কে? মানিক? হ্যাঁ। নলিনী গালে হাত দিয়ে বলল, ও মা, কি হবে? তোকে এসব লিখছে কেন? কুসুম ভয় পেয়ে বলল, তা কি জানি। এ যে ভালোবাসার কবিতা, তোদের ভালোবাসা হয়েছে নাকি? কুসুম বলল, মানিকদা আমায় একদিন বলেছিল যে আমি তোকে ভালোবাসি। নলিনী একটু হেসে বলল, আহা, তা বেশ, ছেলেটার পছন্দ ভালো। বলে পড়তে আরম্ভ করল। কুসুম লতা, মনের কথা, শোনো সই। দিবা রজনী, তব মুখখানি মনে লই। পড়ে নলিনী হাসতে লাগল। বলল, দুনিয়ার আর মিল খুঁজে পেল না। শেষে লিখল মনে লই। তার চেয়ে চিড়ে দই লিখলে ঢের বেশি সরস হতো। কি বলিস কুসমি? শোন দেখি। কুসুম লতা, মনের কথা, শোনো সই। তব মুখখানি দিবা রজনী, চিড়ে দই। অর্থাৎ চিড়ে দই খেলে কারো কারো যেমন খাবার লোভ হয়, তোমার মুখখানি দেখলে আমারও সেই রকম লোভ হয়। বলে নলিনী খুব হাসতে লাগল। হাসির শব্দে মা এসে প্রবেশ করলেন। বললেন, অত হাসি কেন? কি হয়েছে? নলিনী মার হাতে চিঠি দিয়ে বলল, এ নাও মা, তোমার ছোট জামাই তোমার মেয়েকে কি লিখেছে দেখো। মা লেখার দিকে তাকিয়ে বলল, কথার ছিঁড়ি দেখো না, কি বলিস তা নেই ঠিক। কি এ? নলিনী মার কাছে সরে গিয়ে বলল, ভালোবাসার চিঠি। এত বড় মেয়ে হলো, বিয়ে দিচ্ছ না, তা মেয়ে নিজের বর নিজেই ঠিক করে নিয়েছে। মা তো অবাক। বললেন, কে লিখেছে এসব? সে পরে বলবো, আগে শোনোই না। বলে মার হাত থেকে চিঠি নিয়ে নলিনী পড়তে আরম্ভ করল। কুসুম লতা, মনের কথা,
শোনো সই, তব মুখখানি দিবার রজনী মনে লই। শয়নে স্বপনে কিবা জাগরণে সদা সর্বদা চিন্তা করি তোমা। রূপ রূপমা ওগো প্রেমদা, ভাবিয়া ভাবিয়া নিদ্রা ত্যাগিয়া ফেলি অশ্রু জল। যথা শুষ্ক তরু হনু এবে সরু দেহ টলমল। মা বাধা দিলেন, বললেন, কি পাগলামি করছিস? রঙ্গ ভালো লাগে না। কে লিখেছে বল না। চৌধুরীদের ম্যানকা লিখেছে। ম্যানকা? আরে গেল যা। কি দোস্তু ছেলে গো। বলে মা কুসুমকে খুঁজতে লাগলেন। কুসুম, কুসুম, কুসুম কোথায় গেল? কুসুম গোলমাল দেখে আগেই চম্পট দিয়েছে। ক্রুদ্ধ জননী বাইরে এসে কুসুমকে ধরে ফেললেন। বললেন, এ কি রে শতে খোয়ারি? কুসুম গো হয়ে বলল, আমি কি জানি। তুই জানিস না তো কে জানে অভাগী? খেয়ে খেয়ে দিনকে দিন হাতি হচ্ছেন, আর এইসব হচ্ছে। কি হয়েছে বল? কুসুম বলল, হতবাগা নক্ষী ছাড়া ম্যান কামাই দিলে আমি কি করব? আমার বুঝি দোষ? বারে, কি বলেছে দেবার সময় তোকে? বলেছে মাকে কি কাউকে দেখাস না, বাক্সেতে লুকিয়ে রাখিস। মা তখন কুসুমকে অনেকে জেরা করলেন। জেরার শেষে কুসুম বলল, একদিন বাগানে ডেকে নিয়ে গিয়ে ম্যানকামায় বললে কি, তোকে আমি আম পেড়ে দেব, তুই আমায় বিয়ে করবি কি? দূর পোড়ামুখ বলে আমি পালিয়ে এলাম। এই কথা শুনে রাগের মধ্যেও মার ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। শেষে তিনি বললেন, শোন বলছি, ফের যদি ম্যানকার ত্রিসীমায় যাবি, কি ওর সঙ্গে কথা বলবি, কি খেলা করবি, তাহলে গলায় পা দিয়ে মেরে ফেলবো, বুঝেছিস? কুসুম কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বারে, আমি কি করব? আমায় দিল কেন? মা তখন সে কবিতা কুচি কুচি করে ছিঁড়ে উনুনে ফেলে দিলেন। কবি সত্যিই বলেছেন, যথার্থ প্রণয়ের পথ কখনো মসৃণ হয় নাই। যে ভালোবাসিয়াছে সেই কাঁদিয়াছে। প্রেম যে কেবলই যাতনাময়, তাহাতে যে কেবলই চোখের জল। এ কথা কে অস্বীকার করিবে? কুসুম তো বকুনি খেয়েই নিস্তার পেল, কিন্তু মানিকলালের অদৃষ্টে আরও দুর্গতি লেখা ছিল। মানিকের বাবা নন্দ চৌধুরী গ্রামের ডাক্তার, খুব পসার। সকালে রোগী দেখতে বের হন। বাড়ি যখন আসেন তখন প্রায় 12টা। স্নান খাওয়া করে ঘুমান। সুতরাং প্রভাস ও মানিক পরামর্শ করল, বিকালে ঘুম ভাঙলে পর প্রভাস গিয়ে কথাটা বলবে। দুজনে বাইরের ঘরে বসে প্রতীক্ষা করছে। একটা প্রবল আশঙ্কা ও অনিশ্চয়তায় দুজনের মুখই কালিময়। শেষে 4টে বাজার শব্দ শোনা গেল। বিছানা থেকে নন্দ চৌধুরী হাঁকলেন, ওরে বুনো, তামাক নিয়ে আয়। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, প্লিজ ডু নট স্মোকিং। আরও কয়েক মিনিট গেল। তারপর কাঁপতে কাঁপতে প্রভাস গিয়ে মামাবাবুর শোয়ার ঘরে প্রবেশ করল। নন্দ চৌধুরী বিছানার উপর তাকিয়া হেলান দিয়ে বসেছেন। ঘুম ভাঙায় তার চোখ রক্তের মতো লাল। নিচের একটা ছোট চৌকিতে গুড়গুড়ি রাখত। ধূমপান করছেন। প্রভাস প্রবেশ করে। বিছানার কাছে একটা চেয়ার ছিল,
তাতে বসল। নন্দ চৌধুরী বললেন, কি প্রভাস? প্রভাস কপালের ঘাম মুছে বলল, আজ্ঞে, একটা কথা আজ আপনাকে বলবো মনে করেছি। নন্দ চৌধুরী উৎসুক হয়ে গুড়গুড়ির নল মুখ থেকে খুলে প্রভাসের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, কি? প্রভাসের হৃৎকম্প উপস্থিত হল। মনে হতে লাগল, কেন আসলাম, কেন এই জালে নিজেকে জড়ালাম? কিন্তু আরম্ভ যখন করেছি, আসর জমেছে, শেষ পর্যন্ত যেতেই হবে। সুতরাং বলতে বাধ্য হল। বলল, আমাদের মানিকের জন্য ভারী চিন্তিত হতে হয়েছে। কেন, কি হয়েছে? কোনো ব্যারাম ফ্যারাম নাকি? ডাক্তার মানুষ, প্রথমে এই কথাটাই মনে হয়। প্রভাস বলল, আগে শারীরিক ব্যারাম নয়, মানসিক বটে। চৌধুরী গুড়গুড়ির নল পুনরায় মুখে নিয়ে বলল, কিরকম? ও একটা মেয়ের সঙ্গে লাভে পড়েছে। গুড়গুড়ির নল মুখ থেকে একেবারে বিছানায় ফেলে নন্দ চৌধুরী উঠে বসলেন। বললেন, কি বললে? প্রভাস তার ভঙ্গি দেখে বিপদ গুনল। বলল, আজ্ঞে, একটা মেয়ের সঙ্গে প্রণয় হয়েছে। প্রণয় হয়েছে? সে আবার কি রকম? ব্যাপারখানা কি? কার সঙ্গে প্রণয় হয়েছে? আজ্ঞে, অতুল বাড়ুজ্যের যে কুসুমলতা বলে একটা মেয়ে আছে, তার সঙ্গে ও প্রেমে পড়েছে। তাই আপনাকে বলতে এসেছি, যদি ওর জীবনের সুখ চান, তবে কুসুমের সঙ্গে ওর বিয়ে দিন। নন্দ চৌধুরী শুনে গম্ভীর হয়ে তামাক খেতে লাগল। কিছুক্ষণ পর স্বর একটু নামিয়ে বললেন, কিরকম করে প্রেমে পড়ল? প্রভাস মনে মনে অত্যন্ত উৎসাহিত হল। ভাবল, তবে সন্তানের দুঃখে পিতামাতার মন গলেছে। বলল, আজ্ঞে, কিরকম করে পড়ল তা বলা বড় কঠিন, তবে এ পর্যন্ত বলতে পারি যে আকর্ষণটা উভয়ত প্রবল। চৌধুরী বললেন, উভয়ত প্রবল বটে। বলে তামাক খেতে লাগলেন। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, বিয়ে করতে চায়? মাথা নিচু করে ধীরে ধীরে প্রভাস বলল, আজ্ঞে, এই তো একমাত্র স্বাভাবিক পরিণাম। মানিক বলেছে, যদি বিয়ে না হয় তাহলে ওর জীবন মরুভূমি হয়ে যাবে। চৌধুরী বললেন, মরুভূমি? ও। বলে তামাক টানতে লাগলেন। প্রভাস একটু অপেক্ষা করে বলল, প্রথম প্রেম প্রায়ই ভারী গভীর হয়, তাকে বাধা দিতে যাওয়া অনেক সময় সর্বনাশ। চৌধুরী বললেন, ম্যানকাকে ডাক। প্রভাস উঠে পড়ে ঘরে গেল। দেখল মুখে হাত দিয়ে মানিক শুয়ে আছে। একটু হাসি মুখে বলল, মানিক, যাও, মামাবাবু ডাকছেন। মানিক বলল, কিরকম বুঝলে? এ পর্যন্ত খুবই আশাপ্রদ। খুব সহৃদয়ভাবে জিজ্ঞাসাবাদ করলেন। মানিকের কিন্তু বিশ্বাস হল না। সত্যি কি এত সৌভাগ্য তার হবে? বলল, চলো তবে। প্রভাস বলল, তুমি একা যাও, কারণ এ সময় কোনো তৃতীয় ব্যক্তি থাকাটা ঠিক নয়। বিষয়টা ভারী কি না? মানিক বলল, না ভাই, তুমি এসো, নইলে আমার ভারী ভয় করবে। প্রভাস বলল, আচ্ছা, মিনিট 10 পরে আমি যাচ্ছি। বলে মানিককে ঠেলে দিল। মানিক প্রবেশ করে দেখল
তার বাবা আয়নার কাছে দাঁড়িয়ে একটা পাকা গোঁফ উঠাবার চেষ্টা করছেন। মানিকের ছায়া আয়নায় পড়ল। নন্দ চৌধুরী ফিরে দাঁড়ালেন। মানিককে জিজ্ঞাসা করলেন, তোর এক্সামিন কবে? মানিক বলল, আর 12 দিন আছে। কিরকম তৈরি হলো? আগে হয়েছে একরকম। পড়াশুনো করছিস বেশ মন দিয়ে, না খালি খেলে খেলে বেড়াচ্ছিস? আজ্ঞে না, খেলা বেশি করি না। তবে কি করিস? প্রেমে পড়েছিস নাকি শুনলাম? মানিক তার স্বর ও ভঙ্গিমা দেখে উত্তর করতে সাহস করল না। দাঁড়িয়ে ঘামতে লাগল। তার বাবা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসলেন। এসে বাঁ হাত দিয়ে মানিকের কানের গোড়ায় চড় মারলেন। তারপর বললেন, উত্তর দিচ্ছিস না কেন? মানিক কি একটা বলবার চেষ্টা করল, কিন্তু কথা বার হলো না। তার বাবার রক্ত চক্ষু দুটো ঘুরতে লাগলো, দাঁতে দাঁতে ঘষতে লাগলো। ঘূর্ণমান চোখ স্থির হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, স্টুপিড শুয়োর, আজ বাদে কালে এক্সামিন, লেখা গেল পড়া গেল, লব হচ্ছে বলে ঠাস ঠাস করে তার গালে চড় কষিয়ে দিলেন। প্রভাস এই সময় দরজার কাছাকাছি এসেছিল। চড়ের শব্দ শুনে সে অবিলম্বে চম্পট দিল। মানিক 2 হাতে মুখ ও চোখ চেপে কাঁদতে লাগল। নন্দ চৌধুরী তখন ছেলেকে ছেড়ে বিছানায় এসে বসলেন। বলতে লাগলেন, এ কদিন দিনরাত কেবল প্রভাসের সঙ্গে গুজগুজ ফুসফুস হচ্ছে। আমি ভাবি ব্যাপারটা কি? এরা কুইনের রাজ্য নেবার মতলব করছে না কি করছে? হতভাগা পাজি নচ্ছর হনুমান লবে পড়া হয়েছে, মরুভূমি হয়ে যাবে। এত কথা শিখলে কোথায় তাই ভাবি। আমরা বুড়ো হয়ে মরতে চললাম, এত কথা তো জানি না। পড়াশুনোর নাম নেই, খাবি কি এর পরে? আমি এই সারা দুপুর রোদ্দুটা মাথায় করে রুগীর নাড়ি টিপে বেড়াচ্ছি, 2 পয়সার জন্যে মুখে রক্ত উঠে মরছি। যতদিন বেঁচে আছি ততদিন মন দিয়ে পড়ে শুনে নিজের কাজ কিনে নে, তা নয় লবে পড়েছে ছেলে আমার। আর প্রবাসটা যে কলেজে লেখাপড়া শিখে এত বড় বাদর হয়েছে তা তো জানতাম না। ওকালতনামা নিয়ে এসেছে। আরে গেল যা, ফের যদি ওসব পাগলামি শুনতে পাই তো জুতিয়ে পিঠ ছিঁড়ে দেব। তারপর মানিক কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। ডাক্তারবাবুর চিকিৎসা ফলপ্রদ হল। মানিক ছেলেটিকেও অতি সুবোধ বলতে হয়। উপন্যাস অনুকরণ করে প্রেমে পড়েছিল, কিন্তু উপন্যাসের অনুসারে গৃহত্যাগ করল না, বিষও খেল না। বিষ খেল না বটে, তবে কুসুমের বিয়ের সময় লুচি খেল অনেক। এত খেল যে তার পরদিন অসুস্থ হয়ে পড়ল। সেই সুযোগে সপ্তাহখানেক স্কুল গেল না। প্রভাস চলে গিয়েছিল। প্রেমিকের আদর্শ খর্বতার জন্য মানিকের কারো কাছে জবাবদিহি করাও লাগল না। তাই অসুখ 2 দিনেই ভালো হলো। বাকি দিনগুলো অধিকাংশ সময় মানিক গাছের শাখায় শাখায় লাফ দিয়ে অতিবাহিত করল।